হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগে ক্লাসগুলোতে সেন্টেন্স সম্বন্ধে যা দেখেছি তার মধ্যে আজকে যে সেন্টেন্সটার সম্বন্ধে আমরা ভালো করে বিস্তারিত জানবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স এটা কিসের ভাগ, কিভাবে আসলো, এর পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি দিয়েছি। সেন্টেন্সের যে ভাগ করানো আছে আমি সেখানে তোমাদের করেছি, অবশ্যই তোমরা দেখবে। তবুও একবার বলে দিই, সেন্টেন্স হচ্ছে গঠনগত পার্থক্যের ভিত্তিতে 3 প্রকার, অর্থগত পার্থক্যের ভিত্তিতে 5 প্রকার। গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে 3 প্রকার সেন্টেন্স সেটা হচ্ছে একটা সরল, একটা জটিল, একটা যৌগিক। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর অর্থগত পার্থক্যের ভিত্তিতে যে 5 প্রকার সেন্টেন্স সেখানে আমরা দেখছি কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরাটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স আমরা দেখেছি। আজকে আমরা গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে 3 প্রকার সেন্টেন্স তার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য আমরা তার সম্বন্ধে জানবো। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা দেখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন বাক্য এবং এক বা একাধিক পরাধীন বাক্য, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। হু ইজ এ থিপ, যে একটা চোর। আমি ছেলেটিকে চিনি, যে একটা চোর। তাহলে দেখো এখানে আমি ছেলেটিকে চিনি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ এ থিপ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি এর বাংলাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিই, তোমরা পারলে একটু লিখে নেবে, খুব সুবিধা হবে তোমাদের বুঝতে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে অপ্রধান বাক্য, অর্থাৎ এই বাক্যটি এর উপর নির্ভরশীল। কীভাবে নির্ভরশীল? দেখো, এই কথাটা যদি আমরা না বলি তাহলে এর অর্থ কিন্তু প্রকাশ পায় না। যদি আমরা এই কথাটাকে না বলি তাহলে এর অর্থ প্রকাশ পায় না। কীভাবে? দেখো, মানে পরিষ্কার হয় না, এর অর্থটা পরিষ্কার হয় না। কেন হয় না? যদি আমরা বলি যে আমি ছেলেটিকে চিনি, হু ইজ এ থিপ, যে হয় একটা চোর। আমি ছেলেটিকে চিনি, যে হয় একটা চোর। এবার এইখানে যে হয় একটা চোর, এই কথাটা যদি এই কথাটা না বলি তাহলে কেমন হয়? শুধু কাউকে গিয়ে বললে যে হয় একটা চোর, তাহলে কি কিছু বুঝবে? বুঝবে না। তাকে যদি বলো যে আমি ছেলেটিকে চিনি, যে হয় একটা চোর, তখন কিন্তু এর অর্থটা প্রকাশ পেলো। তো একে বলে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ভাগ করব 3 ভাগে। একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3 ভাগে আমরা ভাগ করব। একে বলে নাউন ক্লজ, অর্থাৎ নাউনের মতো আচরণ করবে। অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। নাউন মানে কি? নামের মতন আচরণ। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, রং, যেরকম একটা অ্যাডজেক্টিভের আচরণ হয়, অর্থাৎ বিশেষণ। এই পুরো ক্লজটাই একটা নাউনের মতো আচরণ করবে, পুরো ক্লজটাই একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, আবার পুরো ক্লজটাই একটা অ্যাডভার্বের মতন আচরণ করবে। অ্যাডভার্বিয়াল অর্থাৎ অ্যাডভার্বের মতনই আচরণটা করবে। তো আজকের বিষয় হচ্ছে আমাদের এই হচ্ছে নাউন ক্লজ। এই যে ক্লজটা নাউন ক্লজ, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো নাউন ক্লজ কিভাবে হয়, আমরা সেটাই আজকে দেখব। হেডিং করলাম নাউন ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজটা তো থেকেই যাচ্ছে। আর প্রিন্সিপাল ক্লজের পরে যেটা আমরা দেখছি, যেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেই ক্লজটাকে আমরা ক্লাসিফাইড করলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমাদের ওই যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকলো, ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে কিন্তু আমরা নাউন ক্লজ বলবো। কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজকে আমরা নাউন ক্লজ বলবো? এর আগে একটা বিষয় আমরা সুন্দর করে বুঝে নিব যে নাউন ক্লজ অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো কখনো কখনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, কখনো অবজেক্ট হিসেবে বসে। এই ধরনের বিষয়গুলো থেকেই আমরা কিন্তু ধরে নিতে পারি যে কিভাবে এটা নাউন ক্লজ হলো। যেমন একটা উদাহরণ আমরা লিখি, হোয়াট হি সেড ইজ ট্রু। যদি এরকম লিখি, হোয়াট হি সেড, সে বলেছিল। এখানে হোয়াট মানে কি নয়, এখানে হোয়াট মানে যা। সে যা বলেছিল ইজ ট্রু, তা সত্য। সে যা বলেছিল ইজ ট্রু, তা সত্য।
তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসে। কীভাবে সাবজেক্ট মানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এইটা, হোয়াট হি সেড, সে যা বলেছিল, সে যা বলেছিল। ইজটা এখানে ভার্ব, আর ইজটা এখানে কী ভার্ব, বি ভার্ব। কী ভার্ব, বি ভার্ব। বি ভার্ব আমি তোমাদের করিয়েছি। বি ভার্ব যেমন এম ইস আর, ওয়াস ওয়ার, এরা হচ্ছে বি ভার্ব। এরা যখন কোনো ভার্ব থাকে না, এরা যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু এদের আমরা বি ভার্ব বলি। এই বি ভার্বের অর্থটা এখানে কি হয়েছে, হয়, সে যা বলেছিল সেটি হয় সত্য। তাহলে এখানে দেখো এইটা ভার্ব, ইজটা হচ্ছে একটা ভার্ব, তো এখানে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এরকম ধরে নাও। তাহলে দেখো এই পুরোটাকে একটা সেন্টেন্স মনে হচ্ছে। আবার আমরা যদি এইভাবে ভাগ করে দেখি তাহলে এইটা একটা সেন্টেন্স, আবার এইটা একটা সাবজেক্ট হিসেবে, এইটা একটা ভার্ব, তারপরে এইটা একটা অবজেক্ট, তো পুরোটা মিলে একটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, হোয়াট হি সেড, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একে বলা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজটা বসছে। তো এই যে একটা সাবজেক্ট, এবারে বিষয়টা বুঝে নাও। তাহলে এই সাবজেক্ট হিসেবে তো বুঝলাম, সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু নাউন ক্লজ কী করে হলো? নাউন ক্লজ এই জন্যই হলো, দেখো কোনো একটা ভার্বের সাবজেক্ট কখনো নাউন ছাড়া অন্য কিছু হয় না। দেখো তোমরা যদি লেখো তাহলে কি লেখো, নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউন হয় সাবজেক্টটা। যেমন লেখি হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে, তো এখানে প্রোনাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসতেছে। প্রোনাউন কার পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। তারপরে যদি আমরা বলি রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে। তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে যে সাবজেক্ট যখন হচ্ছে সে অবশ্যই নাউন, না হলে প্রোনাউন হচ্ছে। তো এইখানে সাবজেক্ট হিসেবে এই ক্লজটা বসেছে, সাবঅর্ডিনেট ক্লজটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। কোন ভার্বের সাবজেক্ট, ইজ ভার্ব, ইজটা হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটা একটা নাউন ক্লজ। আরও উদাহরণ দেখাচ্ছি, হাউ হি ওয়েন্ট দেয়ার। দেখো এরকম যদি হয়, হাউ হি ওয়েন্ট দেয়ার, হাউ হি ওয়েন্ট দেয়ার, সে গিয়েছিল ওখানে কিভাবে, সে ওখানে কিভাবে গিয়েছিল সেটা সবার জানা। ইজ নোন টু অল, সে ওখানে কিভাবে গিয়েছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি, সাবঅর্ডিনেট ক্লজ। আর পুরোটা মিলে হচ্ছে একটা সেন্টেন্স। দেখো এটা সাবজেক্ট হিসেবে বসছে, সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসেবে বসে কোন ভার্বের, ইজ ভার্বের। ইজটা হচ্ছে কি ভার্ব, বি ভার্ব। এটা প্যাসিভ ভয়েসে আছে, দেখো প্যাসিভ ফর্মে আছে, ইসের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ফর্ম। তাহলে এখানে কি দেখাচ্ছে, হাউ হি ওয়েন্ট দেয়ার, সে ওখানে কিভাবে গিয়েছিল, ইজ নোন টু অল, সেটা সবার জানা। সে ওখানে কিভাবে গিয়েছিল ওটা সবার জানা। যেমন আমরা লিখি হোয়েন হি উইল কাম, হোয়েন হি উইল কাম, সে কখন আসবে। এটা কিন্তু প্রশ্ন নয়, যদি প্রশ্ন হতো তাহলে উইলটা কিন্তু সামনে চলে আসতো, তাহলে প্রশ্ন হতো হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, তাহলে প্রশ্ন হতো। তাহলে আমরা এইভাবে করতে পারতাম যদি উইলটা এখানে থাকতো, তাই না? যদি এখানে উইলটা থাকতো, এখানে নয়, তাহলে প্রশ্ন হতো। আর এখানে কি দেওয়া আছে, হোয়েন হি উইল কাম, কখন সে আসবে সেটা অনিশ্চিত, ইজ আনসার্টেন, ইজ আনসার্টেন। সার্টেন মানে নিশ্চিত, সার্টেন মানে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত। প্রিফিক্স যোগে অ্যান্টোনিমস, বাই অ্যাডিং এ প্রিফিক্স উই মেক দ্য ওয়ার্ড অ্যান্টোনিমস, বিপরীত শব্দ করেছি প্রিফিক্স যোগে। তো এই যে কথাটা এখানে হোয়েন হি উইল কাম, সে কখন আসবে, ইজ আনসার্টেন, অনিশ্চিত। তাহলে এটা একটা সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট হলে অবশ্যই সেটা নাউন ক্লজ হবে। তোমরা মনে রাখবে যদি সাবঅর্ডিনেট ক্লজটি কোনো একটা ভার্বের সাবজেক্ট হয় তাহলে সেটি নাউন ক্লজ হয়, মনে থাকবে ভালো করে। এই একইভাবে কিন্তু এখানেও করা রয়েছে, হাউ হি ওয়েন্ট দেয়ার ইজ নোন টু অল, সেটা সবার জানা, সে সেখানে কিভাবে গিয়েছিল সেটা সবার জানা। তো এই যে হাউ হি ওয়েন্ট দেয়ার, এই ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসেছে। আর ইজ ভার্বের সাবজেক্ট হয়, এটা একটা নাউন ক্লজ, এখানেও এটা নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। এই হলো নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে। এবার যদি আমরা অবজেক্ট হিসেবে দেখি,
যদি আমরা কোনো ভার্বের অবজেক্ট হিসেবে দেখি, যেরকম আমরা সাবজেক্টটাকে দেখলাম যে সাবজেক্টটা নাউন হিসেবে বসে, এবার অবজেক্টও কিন্তু বেসিক্যালি নাউন হিসেবেই বসে। যেরকম আমরা উদাহরণ দেখব, আমি জানি, যেমন ধরো আমরা যদি বলি যে আমি জানি যে সে হয় সৎ, আই নো দ্যাট, আই নো আমি জানি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট যে, হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ, এটা হচ্ছে যে সে হয় সৎ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে দেখো আই নো আমি জানি, এবার যদি এই কথাটা না থাকে, যদি আই নো কথাটা না থাকে, যদি এটুকু বলি যে সে হয় সৎ, তাহলে কিন্তু কথাটার পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে এটা হচ্ছে একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অপ্রধান বাক্য। এটা প্রধান বাক্য, এটা অপ্রধান বাক্য, আর অপ্রধান বাক্যটারই আমাদের ক্লজ করতে হবে। তো এটা কিভাবে আমরা এটাকে আমরা বলবো নাউন ক্লজ। নাউন ক্লজ এটা কিভাবে, এটা অবজেক্ট হিসেবে বসেছে। কার অবজেক্ট? নো ভার্বের অবজেক্ট। কার অবজেক্ট? নো ভার্বের অবজেক্ট। দেখো বুঝতে পারছো, নো ভার্বের অবজেক্ট। এর আগেটা আমরা কি দেখলাম, কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতেছে। এবার আমরা কি দেখছি, কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতেছে। বোঝা গেল কথাটা? যেরকম আর একটা উদাহরণ লিখি, he knew that সে জানতো যে I would come, সে জানতো যে আমি আসব। he knew that I would come, সে জানতো যে আমি আসব। এখানে যে আমি আসব, যে আমি আসব, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আর হি নিউ সে জানতো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ফর্মে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট ফর্মে হয়। যদি প্রিন্সিপাল ক্লজ পাস্ট ফর্মে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট ফর্মে আসবে। হি নিউ সে জানতো, দ্যাট যে, আই উড কাম আমি আসবো, সে জানতো যে আমি আসবো। এখানে নিউ ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা বসেছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে ভার্ব। এই নিউ ভার্বের অবজেক্ট হিসেবে সাবঅর্ডিনেট ক্লজটা বসেছে। নিউ, নো থেকে আসছে নিউ, নো মানে জানা, নিউ মানে জানতো, সে জানতো যে আমি আসব। এই হচ্ছে অবজেক্ট হিসেবে কি নাউন ক্লজ। তাহলে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসেবে যখন বসে, তখন সেটা কি হয়, নাউন ক্লজ হয়। আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলেও নাউন ক্লজ হয়। কি হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসলেও নাউন ক্লজ হয়। যেমন আমরা বলি ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে অন হাউ ইউ বিহেভ, তুমি আচরণ করো, হাউ ইউ বিহেভ তুমি কেমন আচরণ করো, অন হাউ ইউ বিহেভ দেখো, অন হাউ তোমার আচরণের উপর এটা নির্ভর করে, তোমার আচরণের উপর। এখানে হাউ ইউ বিহেভ এটা হচ্ছে কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ। হাউ ইউ বিহেভটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে বিহেভ মানে আচরণ করা। তাহলে ইট ডিপেন্ডস এটা নির্ভর করে, ডিপেন্ড মানে কি নির্ভর করা, ইট ডিপেন্ডস এটা নির্ভর করে অন হাউ ইউ বিহেভ তুমি কেমন আচরণ করো তার উপর সেটা নির্ভর করে। বা যদি এখানে ইউ না হয়ে হি হতো তাহলে কি করতে, তাহলে হাউ হি বিহেভস এটা এটা নির্ভর করে সে কেমন আচরণ করবে তার উপর, এটা নির্ভর করে সে কেমন আচরণ করবে তার উপর। আবার যদি বলি কমপ্লিমেন্ট হিসেবে, কোনো ভার্বের একটা কমপ্লিমেন্ট মানে কি মন্তব্য, প্রশংসা করা। যদি এরকম বলি দিস ইজ হোয়াট উই
এক্সপেক্টেড, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, দিস ইজ হোয়াট এটা সেটা যেটা আমরা চেয়েছিলাম, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড এটা সেটা যেটা আমরা চেয়েছিলাম। এই ইজ ভার্বের এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, হোয়াট উই এক্সপেক্টেড আমরা যা প্রত্যাশা করেছিলাম। এখানে এক্সপেক্ট মানে কি, প্রত্যাশা করা, এক্সপেক্ট, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। প্রত্যাশা করা, এখানে আছে এক্সপেক্টেড, উই এক্সপেক্টেড আমরা প্রত্যাশা করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এই টেন্সটাকে কিন্তু অবশ্যই ভালো করে বুঝবে, যারা মানে তোমাদের মধ্যে যারা টেন্স সেন্টেন্স সম্বন্ধে ভালো করে বোঝোনি, তোমরা অবশ্যই এর পূর্ববর্তী ক্লাসগুলো করে ঠিকঠাক টেন্স সেন্টেন্সটা বুঝে নাও, তারপরে এই ক্লাসগুলো করো। নাহলে কিন্তু তোমাদের এত বোরিং ফিল হবে, তোমাদের মনে হবে যে ইংরেজির মতন টাফ সাবজেক্ট আর নেই। ইংলিশ ইজ দ্য টাফেস্ট সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড, ইউ উইল থিঙ্ক, তুমি ভাববে ইংলিশ ইজ দ্য টাফেস্ট সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড, তোমার মনে হবে এরকম যে ইংরেজি পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট। যদি তোমরা আমার যে ক্লাসগুলো দেওয়া রয়েছে, আমি এর মধ্যে একটা ক্লাস তোমাদের দিয়েছি এরকম যে ইংলিশটাকে তোমাদের ধারাবাহিকতা, ইংরেজি শেখার যে একটা ধারাবাহিকতা, কোনটা আগে শিখবো, তারপর কোনটা শিখবো, তারপর কোনটা শিখবো, এরকম কিছু নিয়ম, বাঁধা ধরা নিয়ম আছে। আর সেই বাঁধা ধরা নিয়মটাকে যদি প্রথম দিকে তোমাদের ফলো করা না হয়, তাহলে কিন্তু তোমাদের ইংলিশ শেখাটা ওরকমই মনে হবে যে ইংলিশ ইজ দ্য টাফেস্ট সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড। আমি বারবার বলছি এই কথাটা, তোমাদের কিন্তু ওটাই মনে হবে। তো আমার ওই ধারাবাহিকতার একটা ক্লাস কিন্তু আমি আগে তোমাদের দিয়েছি, তোমরা অবশ্যই ওই ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু ইংরেজি সম্বন্ধে এতটাও তোমাদের ঘাবড়ে যাওয়ার মতন পরিস্থিতি আসবে না। তোমরা অবশ্যই ভালো করে ক্লাসটা দেখবে। আর এমন না যে পুরোটাই ধারাবাহিকতা, এমন না, মানে প্রথম দিকে ইংরেজি যখন তোমরা শুরু করছো ইংরেজি শেখা, ওই শুরুর দিকটায় যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা বলছি। মানে শুরুর দিকে কয়েকটা জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে কি একটার পর একটা বুঝে 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 করতে হয়। ওই সিকোয়েন্সটা, ওই যে সারিটা, ওই ধাপটা যদি একবার তোমরা কমপ্লিট করে আসো, তারপরে তোমরা ইংরেজি যে কোনো জিনিসেই যাও, কোনোটাই ফলস নয়, সবটাই ঠিক। যে কোনো জিনিস তোমরা এরপরে শিখতে পারো, কোনটা আগে করো কোনটা পরে করো কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথম দিকে কিছু আছে ওই টপিকগুলো ধারাবাহিকভাবে করে আসতে হবে, তাহলে কিন্তু তোমাদের শেখাটা আরও সুবিধাজনক হবে। তো এই হচ্ছে তোমাদের নাউন ক্লজ। নাউন ক্লজের আরও কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেমন সাবজেক্ট হিসেবে যেমন দেখালাম, অবজেক্ট হিসেবে দেখালাম, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে দেখালাম। তো এরপরেও আরও দুটো ক্লজ আমাদের রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওরা মানে বেশি সোজা ওরা, এরপরে যে ক্লজ দুটো আছে ওটা আমরা খুব সহজেই করতে পারবো। আর এই যে ক্লজটা নাউন ক্লজ, এর আর কয়েকটা উদাহরণ আমি তোমাদের দেখিয়ে দিই। যেমন ধরো সাবজেক্ট হিসেবে যদি আমরা বলি, when he will come, he will return is uncertain, এটা তো এরকম একটা দেখিয়েছি। why he left the place is a mystery, যদি এরকম লিখি why he left, 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 দেখো এই লেফটটা কি করে আসলো, why he left the place is still a mystery. Why he left the place is still a mystery. দেখো এখানে লিভ থেকে কিন্তু আসছে কথাটা, লিভ, LEVE, লিভ থেকে লেফট। Why he left the place, কেন সে জায়গাটি ত্যাগ করে চলে গিয়েছিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইজ স্টিল হয় এখনো, এ মিস্টেরি মানে রহস্যজনক, এখনও সেটা রহস্যজনক। কেন সে জায়গাটি ত্যাগ করে চলে গিয়েছিল, এখনও সেটা রহস্যজনক। এখানে ইজ হচ্ছে টু বি ভার্ব, আমি আগেও তোমাদের বলেছি ইজ হচ্ছে টু বি ভার্ব, আর এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এরপর অবজেক্ট হিসেবে কি হয়, অবজেক্ট হিসেবে যদি দেখানো হয় এরকম হবে, হি হোপড দ্যাট ইট ওয়াজ ট্রু, হি হোপড সে আশা করেছিল যে ইট ওয়াজ ট্রু, সে আশা করেছিল, এটা প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট ইট ওয়াজ ট্রু এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে হোপ এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট, এটা এই হোপ ভার্বের এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে হোপ ভার্বের অবজেক্ট, তাই অবজেক্ট হিসেবে নাউন ক্লজই বসে। যদি ক্লজটা
সাবঅর্ডিনেট ক্লজটা যদি কোনো একটা ভার্বের অবজেক্ট হয় তাহলে সেটা নাউন ক্লজ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট, তারপরে যদি আমরা অবজেক্ট অফ এ টু এ প্রিপোজিশন, অবজেক্ট টু এ প্রিপোজিশনের একটা উদাহরণ দেখি। আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আই নো নাথিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি কিচ্ছু জানি না। অফ হোয়াট হি উইল ডু। ওই আমি এর আগে একটা এখানে আরেকটা জিনিস দেখে নাও, এর আগে আমি কথাটা বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট ফর্মে থাকে, যেমন এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে, হি হোপ, সে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে, তাই সাবঅর্ডিনেট ক্লজটাও কিন্তু পাস্ট টেন্সেই গেছে। অর্থাৎ এখানে টু বি ভার্ব আসছে পাস্টের। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। অফ হোয়াট হি উইল ডু, সে কি করবে। আবার এই ক্ষেত্রে দেখো এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে, আর প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজকে যে কোনো টেন্সেই করা যেতে পারে। আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না, এটা প্রিন্সিপাল ক্লজ। অফ হোয়াট হি উইল ডু, সে কি করবে তার কিচ্ছু আমি জানি না। তার কথাটা এখানে, এই যে সে কি করবে তার কিচ্ছুই আমি জানি না, তখন আমরা এরকম অফ ব্যবহার করব। যেমন আমরা অন, একটা অনের এর আগে উদাহরণ একটা করেছি, ঠিক একই রকম। এই হচ্ছে তোমাদের নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ কি, নাউনের আচরণটা যেরকম হয় নাউন ক্লজের আচরণটাও একই রকম হয়। নাউন ক্লজ আর নাউনের আচরণ সেম। একটা নাউনকে যেরকম আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, অবজেক্ট হিসেবে ব্যবহার করি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করি, সেরকম নাউন ক্লজকেও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। যদি তোমরা এরকম করে ভাবো তাও ভাবতে পারো, যদি আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার ধরি এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় তাহলে নাউন ক্লজটা এখানে বুঝবে। এইখানে নাউন ক্লজ, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইখানে একটা নাউন ক্লজ বুঝতে পারে। আবার যদি আমরা অবজেক্টের জায়গায় ভাবি তাহলে এরকম হবে, সাবজেক্ট থাকলো, তারপরে একটা ভার্ব থাকলো, তারপরে একটা নাউন ক্লজ। মানে এই ভার্বের পরে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা নাউন ক্লজ হবে। আবার যদি দেখি এরকম সাবজেক্ট, তারপরে ভার্ব থাকলো, তারপরে আবার একটা ভার্ব থাকলো, তারপরে অবজেক্ট থাকলো, তারপরে ধরো একটা প্রিপোজিশন থাকলো, প্রিপোজিশন, তারপরে একটা নাউন ক্লজ। তাহলে আমরা বলবো যে একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ, একটা ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখো যে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, একটা ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, আর একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, এই হচ্ছে নাউন ক্লজ। তোমাদের এই বেসিক এই জিনিস কয়টা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু নাউন ক্লজ খুব সহজেই বুঝতে পারবে। আর নাউন ক্লজের মধ্যে তেমন কিছু থাকে না, তোমাদের শুধু মনে রাখতে হবে যে নাউন যেরকম আচরণ করে নাউন ক্লজের আচরণটাও ঠিক একই রকম হয়। আর পজিশনিংটা তোমাদের জানতে হবে যে নাউন ক্লজটা অ্যাকচুয়ালি বসে কোথায়, কিভাবে বসে। তোমাদের এই ধরনের উদাহরণগুলো প্র্যাকটিস করবে। সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, একটা ভার্বের অবজেক্ট হিসেবে বসে, একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। এর পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।